হ্যালো। কথা শোনা যায়? ওকে। আজকে যদিও বলেছিলাম যে নেফ্রোলজি পড়াবো, হ্যাঁ, তা নেফ্রোলজি শুরু করবো, তাই মনে তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা একটু বলে দিই। সেটা হচ্ছে তোমাদের অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। হ্যাঁ, এটা সম্পর্কে একটু কথা বলি। অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, এখন আমরা তো আগে তোমাদের যখন কোশ্চিন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে কি? ইনসাফিসিয়েন্সি অফ দি অ্যাডিনাল কর্টেক্স। আমরা জানি যে অ্যাডিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে সেটা হচ্ছে, তোমরা জানো আগেই, যে একটা হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে অ্যালডোস্টেরন, আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। তার মানে মনে করতে হবে যে অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে তার ডিফিসিয়েন্সি অফ, অ্যাজ হোল যদি বলি, যে ডিফিসিয়েন্সি অফ কর্টিসল, ডিফিসিয়েন্সি অফ অ্যালডোস্টেরন, ডিফিসিয়েন্সি অফ অ্যান্ড্রোজেন। তার মানে বোঝাতে কোনো এরা অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। এখন অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আমরা জানি যে অ্যাডিনাল গ্ল্যান্ডের মেন স্টিমুলাসকে, কোন হরমোনের স্টিমুলেশনে অ্যাডিনাল কর্টেক্স তার হরমোনটা তৈরি করে, সেটা হচ্ছে এসিটিএইচ। তোমাকে আগে বলেছিলাম যে এসিটিএইচের উপরে ডিপেন্ডেন্ট হরমোন কী কী। এসিটিএইচ মানে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। তার মানে কি? এসিটিএইচ একটা ট্রপিক হরমোন ফর অ্যাডিনাল কর্টেক্স। তার মানে এসিটিএইচ রিলিজ হয় পিউটারি থেকে, সেটা এসে স্টিমুলেটস অ্যাডিনাল গ্ল্যান্ড ফর প্রোডাকশন অফ কর্টিসল অ্যান্ড অ্যান্ড্রোজেন। তার মানে পিউটারি থেকে যে এসিটিএইচ রিলিজ হচ্ছে এর সাথে কিন্তু অ্যালডোস্টেরনের কোনো সম্পর্ক তেমন নেই। তাহলে এসিটিএইচের উপরে ডিপেন্ডেন্ট হরমোন কী কী আছে? একটা হচ্ছে কর্টিসল আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। আর অ্যালডোস্টেরন হচ্ছে এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে অ্যালডোস্টেরনের সাথে সম্পর্ক কার? অ্যালডোস্টেরনের সম্পর্ক হচ্ছে, আমরা বলতাম যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ, আমি তো চলে ঢুকে গেছি তো। এখন তারা আমি বলেছিলাম যে এসিটিএইচের সাথে সম্পর্ক হচ্ছে কর্টিসল এবং অ্যান্ড্রোজেনের, আর অ্যালডোস্টেরন হচ্ছে অ্যাসিডের সাথে কোনো সম্পর্ক নেই। অ্যালডোস্টেরনের সম্পর্ক হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তাহলে দেখো, আমি যদি বলি যে আমার অ্যাডিনাল কর্টেক্সের যে ফাংশন, আমি যদি অ্যাক্সিসটাকে চিন্তা করি, তাহলে এমন হবে যে পিউটারি থেকে এসিটিএইচ আসবে, আর এসিটিএইচ এসে কর্টিসল এবং অ্যান্ড্রোজেন প্রোডাকশন করবে। এখন তাহলে আমার ইনসাফিসিয়েন্সি কেন হবে? দুটো কারণে হতে পারে। যে একটা হচ্ছে যে আমার পিউটারি থেকে কোনো এসিটিএইচ প্রোডাকশন হচ্ছে না, ফলে সেই এসিটাইজ কোনো হরমোন যে কোনো কর্টিসল এবং অ্যান্ড্রোজেন প্রোডাকশন করতে পারতেছে না। আর হতে পারে না এসিটাইজ অনেক বেশি বেশি তৈরি হচ্ছে, এসিটাইজ ঠিক আছে, বাট প্রবলেম ইন দি অ্যাডিনাল কর্টেক্স, সেখান থেকে তার কর্টিসল বা অ্যান্ড্রোজেন প্রোডাকশনের কোনো ক্ষমতা নেই। তাহলে আমি আগে থেকে তোমাকে বলেছিলাম যে যদি গ্ল্যান্ডের নিজস্ব প্রবলেম হয়, তাহলে আমি বলছি অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তার মানে প্রবলেম যদি অ্যাডিনাল কর্টেক্সে হয় তখন তাকে বলা হয় প্রাইমারি অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। আর যদি এসিটাইজ ডিপেন্স, আমার অ্যাডিনাল কর্টেক্সে কোনো প্রবলেম নেই, অ্যাডিনাল গ্ল্যান্ডে কোনো প্রবলেম নেই, বাট পিউটারি থেকে এসিটাইজ না আসার কারণে আমার কর্টিসল এবং অ্যান্ড্রোজেন প্রোডাকশন হচ্ছে না, তখন থেকে আমরা বলি সেকেন্ডারি অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তাহলে আমি যদি বলি যে হোয়াট আর দি কজেস অফ সেকেন্ডারি, এবার একটু লিখতে হবে যে আমি যদি বলি যে হোয়াট আর দি কজেস অফ সেকেন্ডারি অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তার মানে কি? তার মানে একটা হতে পারে যে আমার পিউটারি থেকে কোনো অ্যাসিড আসতেছে না, মানে ডিজিজ অফ দি পিউটারি ডিজিজ, যেটা অ্যাসিডেজ প্রোডাকশন করতে দিচ্ছে না।
যেমন পিউটারি কোনো টিউমার হতে পারে, নন ফাংশনিং টিউমার, যেটা কম্প্রেস করে পিউটারি থেকে অ্যাসিড রিলিজ হতে দিচ্ছে না, তাই না? তাহলে পিউটারি ডিজিজ কজিং ডিক্রিজ সিক্রেশন অফ এসিটিআইস, তাহলে হবে সেকেন্ডারি। দেখো আমরা যারা বিভিন্ন রোগের কারণে যেমন লং টার্ম স্টেরয়েড খাই, অনেক রোগ আছে, যেমন কি আমরা মেনলি খাই কি, যেমন বিভিন্ন স্কিন ডিজিজ আমরা লং টার্ম স্টেরয়েড খাই, যেমন আমরা রেসপিরেটরি ডিজিজ পার্টিকুলার ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি অনেক সময় লং টার্ম স্টেরয়েড খাই। আবার একটা হচ্ছে যেমন স্কিন ডিজিজ, এমন অনেক স্কিন ডিজিজ লং টার্ম স্টেরয়েড খাওয়া লাগে। তাই লং টার্ম যদি আমরা বাইরে থেকে স্টেরয়েড নিই, এই স্টেরয়েড কী করবে, ইট সাপ্রেসেস এসিটিআইস, একটা পর্যায়ে কী হবে, ইট সাপ্রেস এসিটিআইস। এখন এসিটিআইস যদি সাপ্রেশন করে থাকে, যদি আমরা তার ওই বাইরে থেকে যে স্টেরয়েডটা নিচ্ছিল হঠাৎ করে বন্ধ করে দিই, তাহলে কী হবে, আমার বডিতে কী হবে চিন্তা করো। সে তো এসিটিআইসকে সাপ্রেস করে দিয়েছে, তাহলে এসিটিআইস আসবে না, এসিটিআইস এখন আমার অ্যাড্রিনালিন থেকে কোনো কর্টিসল প্রোডাকশন হবে না। আবার যদি আমি বাইরে থেকে যে স্টেরয়েড দিচ্ছিলাম সেটাও বন্ধ করে দিলাম, তাহলে কী হবে, বডিতে আমার কর্টিসলের ঘাটতি দেখা দেবে, তাহলে এটা তো অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। সেই জন্য আমি যদি বলি দুইটা কন্ডিশন, যে হঠাৎ দি কজেজ অফ, সেক্ষেত্রে সেকেন্ডারি হবে, কারণ আমার এসিটিআইস কম আসতেছে, আমি এসিটিআইস সাপ্রেস করে দিয়েছি, এসিটিআইস কম আসতেছে বলেই আমার অ্যাড্রিনাল থেকে কর্টিসল তৈরি হচ্ছে না, তার মানে প্রবলেম ইন দি পিউটারি, তার মানে সেকেন্ডারি। তাহলে আমি যদি বলি হঠাৎ দি কজেজ অফ সেকেন্ডারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তাহলে আমার বলতে হবে যে একটা সাডেন উইথড্রল অফ গ্লুকোকর্টিকয়েড থেরাপি, মানে বাইরে থেকে যখন গ্লুকোকয়েড খাচ্ছিলাম সেখানে হঠাৎ করে উইথড্র করে ফেলি, তখন এরকম ঘটনা ঘটতে পারে। আর একটা হচ্ছে পিউটারি ডিজিজ দ্যাট কজিং ডিক্রিজ সিক্রেশন অফ এসিটিআইস। এই দুটো কারণই হচ্ছে কজেস অফ সেকেন্ডারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, এবং মোস্ট কমন কজ ইজ অ্যাব্রাপ্ট উইথড্রল অর সাডেন উইথড্রল অফ এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড থেরাপি। এবার আসো যে আমি বললাম প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, আমি তোমাকে আগে আগে বলেছিলাম যে আসলে আমরা পড়তেছি অ্যাডিসন্স ডিজিজ, আসলে মানে অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তা আমি যদি বলি অ্যাডিসন্স ডিজিজ, আগে মনে করা হতো যে অ্যাডিসন্স ডিজিজ মানে হচ্ছে অটোইমিউন। কী বললাম, অ্যাডিসন্স ডিজিজ মানেই অটোইমিউন অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। কিন্তু এখন আমরা এই ধরনের থেকে বের হয়ে আসছে, এখন কী হয়েছে, যে কোনো কারণেই যদি একটা মানুষের প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হয়, মানে প্রবলেম যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হয়, এবং তার কারণে যদি তার কর্টিসল, অ্যালডোস্টেরন এবং অ্যান্ড্রোজেন প্রোডাকশন কমে যায়, তাহলেই তখন থেকে আমরা বলবো প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, বা এর একটা নাম হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ। মানে আগে অটোইমিউন বলা হয়তো, এখন অটোইমিউন না, যে কোনো কারণেই যদি আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম হয় এবং ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে, তখন তাকে বলা হবে অ্যাডিসন্স ডিজিজ। তাহলে এখন হঠাৎ দি কজেস অফ, আমি আগে বলেছি কি হঠাৎ দি কজেস অফ সেকেন্ডারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, বলেছিলাম দুইটা কথা, একটা সাডেন অর অ্যাবরাপ্ট উইথড্রল অফ এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড থেরাপি, আরেকটা বলেছিলাম যে পিউটারি ডিজিজ কজিং ডিক্রিজ সিক্রেশন অফ এসিটিআইস। এখানে বলতেছি হঠাৎ দি কজেস অফ প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, যার একটা নাম হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ। সেটা কি, এখন আসো যে আমি বলছিলাম যে অটোইমিউন, দেখো আর এই অটোইমিউন অ্যাড্রিনোকর্টিক্যাল ফেইলিওর, অটোইমিউন অ্যাড্রিনোকর্টিক্যাল ফেইলিওর হচ্ছে একটা কারণ, যেমন হচ্ছে আমি বলেছি একটা ইনফেকশন দ্যাট কজিং ইনফেকশন অ্যাড্রিনাল গ্ল্যান্ড দ্যাট কজিং ফেইলিওর অফ দি অ্যাড্রিনাল কর্টেক্স। সেটা কী কী ইনফেকশন, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে মোস্ট কমন হচ্ছে দেখো টিউবারকুলোসিস, সেটা হচ্ছে ভাইরালের মধ্যে হবে সাইটোমেগালোভাইরাস, আর হচ্ছে এপিস্টেমোলার ভাইরাস, ইনসাংবাদ এইচআইভি, সাইটোমেগালো, এপিস্টেমোলার ভাইরাস এবং এইচআইভি। এর মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রিটেন এবং হঠাৎ কজেস অফ অ্যাডিসন্স ডিজিজ বা কজেস অফ অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, রিটেন এবং ভাইভা দুটোতে ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমি আগে সেকেন্ডারি বলেছিলাম, প্রাইমারি কারণ বলতেছি। প্রাইমারি বলতে অটোইমিউন অ্যাড্রিনোকর্টিক্যাল ফেইলিওর, তারপর বললাম ইনফেকশন মধ্যে আছে ব্যাকটেরিয়ার মধ্যে টিউবারকুলোসিস, তারপর বললাম ভাইরাল সাইটোমেগালো ভাইরাস এবং এপিস্টেমোলার ভাইরাস, তারপর হচ্ছে ফাঙ্গালের মধ্যে হচ্ছে মোস্ট কমন হচ্ছে
হিস্টোপ্লাজমোসিস। এরপর আসো বিভিন্ন ম্যালিগন্যান্সির মধ্যে হচ্ছে মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি একটা। 2 নম্বর হচ্ছে অ্যাডিনাল কার্সিনোমা। আরেকটা হচ্ছে কিছু হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যেমন লিম্ফোমা, দ্যাট অলসো ইনভেড দ্য অ্যাডিনাল গ্ল্যান্ড কজিং অ্যাডিনোকর্টিক্যাল ফেইলিওর। তাহলে কী বললাম, ম্যালিগন্যান্সির মধ্যে কী বলেছি, একটা হচ্ছে যে মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি, একটা হতে পারে যে অ্যাডিনাল কার্সিনোমা, আরেকটা হতে পারে যে লিম্ফোমা। তারপর আসো কোনো সময় কোনো ডিজিজ আছে, যেমন বডিতে কোনো যদি হেমোরেজিক ম্যানিফেস্টেশন হয়, কোনো বডি যদি ব্লিডিং হয়, তাহলে ব্লিডিং অলসো অকার্স ইন দি অ্যাডিনাল গ্ল্যান্ড, তাই না? এটা যদি সাডেন হয়, এটাকে বলে সাডেন ইন্ট্রা অ্যাডিনাল হেমোরেজ। যদি অ্যাডিনাল গ্ল্যান্ডের মধ্যে হেমোরেজ হয়ে যায়, তখন সাডেনলি অ্যাডিনাল গ্ল্যান্ড ফেলিয়ার হতে পারে। এটাকে বলা হয় ওয়াটারহাউস-ফ্রেডরিকসন সিনড্রোম। ওটা আমার লাগবে না, শুধু মনে রাখো যে ইন্ট্রাঅ্যাডিনাল হেমোরেজ অলসো কজিং অ্যাডিনোকর্টিক্যাল ফেইলিওর। এটা হচ্ছে মোস্ট কমন মেনিঙ্গোকাল সেপ্টিসিমিয়া হলে যখন বডিতে হেমোরেজিক ম্যানিফেস্টেশন হয় তখন এরকম হতে পারে। আর হচ্ছে কিছু ডিজিজ মানে ইনফিল্ট্রেটিভ ডিজঅর্ডার, সেটা কি, যেমন সার্কোইডোসিস, হেমোক্রোম্যাটোসিস, উইলসন ডিজিজ, মানে ইনফিল্ট্রেশন করে কি, যেমন হেমোক্রোম্যাটোসিস কি, এটা হচ্ছে আয়রন মেটাবলিজম ডিজঅর্ডার। আমরা জানি এক্সেস অ্যামাউন্ট অফ আয়রন যদি বডিতে হয় এবং অর্গানে ফেলিয়ার করে, তখন আমরা বলি হেমোক্রোম্যাটোসিস। যদি আয়রন যদি এক্সেস ডিপোজিশন হয় অ্যাডিনাল গ্ল্যান্ড, দ্যাট অলসো কজিং ফেইলিওর অফ দি অ্যাডিনাল গ্ল্যান্ড। আর হচ্ছে উইলসন ডিজিজ, কী বলে, কপার মেটাবলিজম ডিজঅর্ডার। কি এটা? কপার মেটাবলিজম ডিজঅর্ডারের নাম হচ্ছে উইলসন ডিজিজ। এক্সেস অ্যামাউন্ট অফ কপার ডিপোজিট হয়ে বিভিন্ন জায়গায় সেটা বিভিন্ন অর্গানে ফেলিওর করে। এটা যদি অ্যাডিনাল গ্ল্যান্ডে জমা হয় এবং অ্যাডিনাল গ্ল্যান্ডে ফেলিওর করে, তখন সেটা হচ্ছে উইলসন ডিজিজ। তাহলে দেখো বললাম ইনফিল্ট্রেটিভ ডিজঅর্ডার, হেমোক্রোম্যাটোসিস, উইলসন ডিজিজ। আরও কিছু আছে, যেমন এটা তোমাদের এত ডিটেলস লাগবে না, আমি বলতেও চাই না। কিছু ড্রাগস পার্টিকুলারলি যদি একটা ড্রাগের নাম বলা হয় দ্যাট কজিং ডিক্রিজ স্টেরয়েড সিনথেসিস, সেটা হচ্ছে কিটোকোনাজল। অ্যান্টিফাঙ্গালটা কমনলি আমরা ইউজ করি, কমনলি খাই, সেটা কি, কিটোকোনাজল, দ্যাট ইনহিবিটস দি এনজাইম ফর কর্টিকোস্টেরয়েড সিনথেসিস। এছাড়া আরও অনেক ড্রাগ আছে, যেমন মিটাইরাপন, তারপর ইটোমিডিয়েট, অ্যামাইনোগ্লুটাথাইমিডিন, এগুলো তোমাদের অত বেশি লাগবে না। তবে একটা জিনিস প্র্যাকটিক্যালি মনে রাখতে হবে, যেটা আমরা কমনলি ইউজ করি, এটা হচ্ছে কিটোকোনাজল, দ্যাট ইনহিবিটস কর্টিকোস্টেরয়েড বায়োসিনথেটিক এনজাইম, ফলে কর্টিকোস্টেরয়েড সিনথেসিস হতে পারে না একটা। আরেকটা হচ্ছে যেমন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া টার্ম আছে, তোমাদের আমি ডিটেলস বলবো না, এটা মানে দরকারও নেই। তাহলে আমি তোমাদেরকে যদি একটু ক্ল্যারিফাই করি যে হঠাৎ দি কজেস অফ অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তাহলে বলতে হবে একটা, প্রথমে সেকেন্ডারির মধ্যে বলেছিলাম সাডেন উইথড্রল অফ বা অ্যাব্রাপ্ট উইথড্রল অফ এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড এক। যেমন বলেছিলাম যে পিটুইটারি ডিজিজ কজিং ডিক্রিজ সিক্রেশন অফ এসিটিআইস। এবার বললাম যে প্রাইমারি অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, প্রাইমারি মানে ডিফেক্ট ইন দি অ্যাডিনাল গ্ল্যান্ড, ডিজিজ অফ দি অ্যাডিনাল গ্ল্যান্ড দ্যাট কজিং ডিক্রিজ সিক্রেশন অফ অ্যাডিনোকর্টিক্যাল হরমোন। তাহলে সেটা কী হবে, আমি প্রথমে বলেছিলাম যে একটা অটোইমিউন অ্যাডিনোকর্টিক্যাল ফেইলিওর, অটোইমিউন কারণে যদি হয়। তারপর 2 নম্বরে কী বলেছিলাম, ইনফেকশনের মধ্যে কি, ইনফেকশনের মধ্যে প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস, ভাইরাল সাইটোমেগালোভাইরাস, এপিস্টিনবারা ভাইরাস, HIV। তারপর বলেছিলাম ফাঙ্গাল মধ্যে বলেছিলাম হিস্টোপ্লাজমোসিস। তারপর বলেছিলাম ম্যালিগন্যান্সির মধ্যে বলেছিলাম অ্যাডিনোকর্টিক্যাল কার্সিনোমা। তারপর বলেছিলাম মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি। তারপরে বলেছিলাম যে লিম্ফোমা। তারপর আসো ইন্ট্রা অ্যাডিনাল হেমোরেজ। তারপর বলেছিলাম ইনফিল্ট্রেটিভ ডিজঅর্ডার, পার্টিকুলারলি কী বলেছিলাম, হচ্ছে হেমোক্রোম্যাটোসিস অ্যান্ড উইলসন ডিজিজ। কজেস, এখন দেখো এরকম একটা পেশেন্ট আমার কাছে আসে অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তাহলে আসলে পেশেন্টটা আমার কাছে কী নিয়ে আসবে, তাহলে আমার ডিফিসিয়েন্সি কী হবে, মনে করো আমি বলছি অ্যাডিশনাল ডিজিজ বা প্রাইমারি অ্যাডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তাহলে ওই পেশেন্টটা আমার কাছে কী নিয়ে আসবে। তাহলে একটা হতে পারে সে ফিসার নিয়ে আসবে গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সির ফিসার, একটা সে নিয়ে আসবে মিনারেলোকর্টিকয়েড ডিফিসিয়েন্সির ফিসার, একটা সে নিয়ে আসবে অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সির ফিসার। আর যখন এরকম
আমার প্রাইমারি এসিটি মানে অ্যাডেনোকর্টিক্যাল ফেলিওর হবে, প্রাইমারি ডিফেক্ট ইন দ্য অ্যাডেনোইড গ্ল্যান্ড, আমার পিউটারিতে কোনো প্রবলেম নেই, তাহলে কী হবে, সেটা পজিটিভ ফিডব্যাক পাঠাবে পিউটারিকে যে এসিটিএইচ আসো, এসিটিএইচ আসো, এসিটিএইচ আসো, বেশি বেশি আসতে বলবে। কেন? কারণ এখানে তৈরি হতে পারতেছে না, সে তৈরি করার জন্য স্টিমুলেশন দিতে বলবে, তৈরি করাও, সেন্স কাজ করো বডিতে নেই, একটা পজিটিভ ফিডব্যাক পাঠাবে যে এসিটিএইচ পাঠাও। তাহলে দেখো, ইন কেস অফ প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি তোমার কী হবে, প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি কী হবে, যে পেশেন্টের গ্লুকোডের ডিফিসিয়েন্সি ফিচার পাওয়া যাবে, মিনারেল ডিফিসিয়েন্সি ফিচার পাওয়া যাবে, অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি ফিচার পাওয়া যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়া যাবে কি ফিচার্স অফ এসিটিএইচ এক্সেস। তাহলে আমি ওইটা বলি যে ফিচার্স অফ গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি কী হবে, মনে রাখতে হবে আমার নাম কেন গ্লুকোকর্টিক হয়েছে, ইজ রিলেটেড টু গ্লুকোজ মেটাবলিজম। এটা কী করে আমাদের গ্লুকোজ মেটাবলিজম বেশি হেল্প করে, এই জন্য নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। মিনারেল কর্টিকয়েড নাম কেন, অ্যালডোস্টেরন নাম মিনারেল কর্টিকয়েড কেন, কারণ ইট ডিলস উইথ মেনলি মিনারেল মেটাবলিজম। তা আমি যদি বলি গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সির ফিচার, তাহলে তো মনে রাখতে হবে এর সবগুলোই হবে ইউজুয়ালি ভেগ যত কমপ্লেন আছে সবগুলোর মধ্যে তোমরা ঢোকা দিতে পারবে। সেটা কি, যেমন পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নৌশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, ম্যালেজ, ফ্যাটিক, যাই বলো না কেন সবগুলোর মধ্যে ঢোকা দিতে পারবে। তাহলে কী বলেছি, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নৌশিয়া, ভমিটিং, ডায়রিয়া, জেনারেল উইকনেস, ফ্যাটিক, অ্যাবডোমিনাল পেন সব এর মধ্যে চলে যাবে। সাথে দেখো আমি যদি বলেছি যে পেশেন্টের নাম গ্লুকোকর্টিকয়েড কেন, কারণ ইট ডিলস উইথ গ্লুকোজ মেটাবলিজম। তাহলে আমার বডিতে যদি গ্লুকোজ মেটাবলিজম ঠিক মতো না হয় তাহলে কী ঘটনা ঘটবে, মানে গ্লুকোকর্টিকের নাম আছে গ্লুকোজ বাড়ানো, গ্লুকোজেনিক হরমোন, তার মানে গ্লুকোজ বাড়াবে, তার বডিতে গ্লুকোকর্টিকয়েড নেই, তাহলে কী হবে, দেয়ার ইজ চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া। তাহলে গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সির ফিচার কী হবে, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার্স অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা একটা। এরপরে আসো যে আমি তোমাদের কথা বলি যে আমাদের বডিতে গ্লুকোকর্টিকয়েড থাকে, কর্টিসল থাকে, গ্লুকোকর্টিক মানে তো কর্টিসল, যে কর্টিসল ডিফিসিয়েন্সি ফিচার বলতেছে আর কি। তাই কর্টিসল ইজ essential for the excretion of water from the body। তার মানে কি, ইন দি অ্যাবসেন্স অফ কর্টিসল আমার বডি থেকে কিন্তু ওয়াটার এক্সক্রিট হতে পারে না, মানে ইউরিন ফর্মেশনও কমে যায়। তাহলে বডি যদি ওয়াটার এক্সক্রিট না হতে পারে, বডিতে কী হবে, ওয়াটার অ্যাকুমুলেট হবে। তা বডিতে ওয়াটার অ্যাকুমুলেট হয় তখন কী হবে, দেখো ওয়াটার বেড়ে গেছে কিন্তু আমার বডিতে সোডিয়াম ঠিক আছে, ওয়াটার বেড়ে গেছে কিন্তু সোডিয়াম ঠিক। তার মানে কি, আমার বডি ব্লাড আছে 5 লিটার, তাহলে 5 লিটার ফ্লুইডে 153 মিলিমোল করে সোডিয়াম আছে প্রতি লিটারে, 135 থেকে 145 মিলিমোল, তাই না? সোডিয়াম আমাদের নর্মাল কথা 125 থেকে 145। এখন যদি আমার ফ্লুইড বেড়ে 5 লিটার থেকে 6 লিটার হয়ে যায়, তাহলে ওগুলো তো ভাগ করলে কী হবে, সোডিয়ামকে রিলেটিভলি কম দেখাবে, যা ছিল তার থেকে কম দেখাবে। তাহলে এই যে কন্ডিশনটা, এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। এর নাম কি, ডাইলুশনাল, ডাইলুট হয়ে গেছে। যেটা 5 লিটার ছিল ফ্লুইড, তার মধ্যে 125 থেকে 145 মিলিমোল করে সোডিয়াম ছিল, এখন ফ্লুইড বেড়ে যাওয়ার কারণে সোডিয়ামকে রিলেটিভলি কম দেখাচ্ছে, এই জন্য নাম হয়েছে ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। তাহলে আমি এভাবে বলি যে হোয়াট আর দি ফিচার্স অফ গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি, তাহলে বলতে হবে অ্যানোরেক্সিয়া, নৌশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, জেনারেলাইজড উইকনেস, হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। এবার আসো যে হোয়াট আর দি ফিচার্স অফ মিনারেল ডিফিসিয়েন্সি, ফিচার্স অফ মিনারেল ডিফিসিয়েন্সি। এখন মিনারেল মানে অ্যালডোস্টোন, মিনারেল মানে কি, মেনলি অ্যালডোস্টোন। এখন অ্যালডোস্টোনের কাজ কী, অ্যালডোস্টোনের কাজ হচ্ছে সোডিয়ামকে ধরা এবং পটাশিয়ামকে বডি থেকে বের করে দেওয়া। অ্যালডোস্টোনের কাজ করে কোন জায়গায়, ডিস্টাল টিউবুলসে, ডিস্টাল টিউবুল কানেক্টিং নাট। তাহলে ওর কাজ হচ্ছে সোডিয়ামকে ধরা এবং পটাশিয়ামকে বের করে দেওয়া। তার মানে কি, এখন যদি আমার বডিতে অ্যালডোস্টোন নেই, কারণ আমার অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে ডিফিসিয়েন্সি অফ অ্যালডোস্টোন আমার আছে, তাহলে ওর কাজ হচ্ছে সোডিয়ামকে ধরা, তাই সোডিয়ামকে ধরতে পারবে না, আর পটাশিয়ামকে বের করে দেয়, তাই পটাশিয়ামকে বের করতে পারবে না, ফলে বডি থেকে উল্টো ঘটনা ঘটবে। সোডিয়ামের কাজ ছিল, ওই অ্যালডোস্টোনের কাজ ছিল সোডিয়ামকে ধরা আর পটাশিয়ামকে বের করে দেওয়া, যেহেতু অ্যালডোস্টোন ডিফিসিয়েন্সি আছে এখন উল্টো ঘটনা ঘটবে। কী ঘটবে, আমার তাহলে সোডিয়ামকে ধরতে পারবে না, ফলে হাইপোনাট্রিমিয়া হবে, পটাশিয়ামকে বের করতে পারবে না, ফলে হাইপারক্যালেমিয়া হবে।
তাহলে আমি যদি বলি হোয়াট আর দি ফিচার্স অফ অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি, তাহলে দেখো হবে হাইপোন্যাট্রিমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া, এর ফিচার পাওয়া যাবে। সাথে যেহেতু আমার বাড়িতে হাইপোন্যাট্রিমিয়া আছে, তাহলে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার্স অফ শক। তাহলে কী বললাম, হাইপোন্যাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া অ্যান্ড শক, এটা ফিচার্স অফ অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি। এরপর আসো যে অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি। তোমাকে বলি যে মনে করতে হবে অ্যান্ড্রোজেন, এটা অ্যাডেনাল গ্ল্যান্ডে তৈরি হয়, তাই নাম হয়েছে অ্যান্ড্রোজেন। আর আমাদের টেস্টিস থেকে ছেলেদের টেস্টিস থেকে যেটা তৈরি হয় সেটা টেস্টোস্টেরন। মনে করতে হবে টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন মোরাললেস একই। ফলে যদি অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি হয় কোনো ছেলের শরীরে, এই অ্যান্ড্রোজেন তেমন কোনো সিমটমস প্রডিউস করতে পারে না, কারণ দি ইফেক্ট অফ অ্যান্ড্রোজেন ইট ইজ মার্জড বাই টেস্টোস্টেরন ইন কেস অফ মেল। তেমন কোনো সিমটমস প্রডিউস করতে পারে না ইন কেস অফ মেল অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি। ঠিক আছে, এই এখন যদি কী সিমটমস প্রডিউস করতে পারে না, তাহলে সিমটমস তারা কাদের প্রডিউস করবে ইন কেস অফ ফিমেল। তাহলে হোয়াট আর দি ফাংশন অফ অ্যান্ড্রোজেন ইন ফিমেল। মনে রাখতে হবে যে ফিমেল যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, particularly axillary hair in the female, axillary hair, pubic hair, that is maintained by adrenal androgen. তাহলে যদি অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন কোনো কারণে কম হয়, তাহলে এটা ফিমেলের শরীরে কী হবে, ডিক্রিজ বডি হেয়ার, তার বডি হেয়ার ডিক্রিজ হবে। আরেকটা হচ্ছে ফিমেলের যে ফিমেল যে সেক্সুয়াল ডিজায়ার ফিমেলের, দ্যাট ইজ অলসো মেনটেন বাই অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন। তাহলে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন কমে যায়, তাহলে কী হবে, ডিক্রিজ লিবিডো। তাহলে ফিমেলের দুইটা সিমটমস হবে ডিউ টু অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি, যে ওয়ান ইজ ডিক্রিজ লিবিডো এবং ডিক্রিজ বডি হেয়ার। তাহলে আমার শেষ, আমি বললাম কর্টিসল ডিফিসিয়েন্সির ফিচার, আমি বললাম অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সির ফিচার, আমি বললাম অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সির ফিচার। এখন ফিচার্স হচ্ছে এসিটেইস এক্সেস। আমরা সবাই জানি যে, আমি অ্যাজ হোল বলতেছি যে এসিটেইস ইজ রেসপন্সিবল ফর কি, এক্সেস যদি অ্যাসিটেইস হয় কী হবে, পিগমেন্টেশন। অ্যাসিটেইস কী করবে, পিগমেন্টেশন করবে। এখন আসলে পিগমেন্ট কোথায় করবে, সাইট অফ পিগমেন্টেশন। পিগমেন্টেশন মেনলি অকার্স ইন কি, একটা হচ্ছে ইন সান এক্সপোজ এরিয়া। কোথায়, সান এক্সপোজ এরিয়া ছিল কোথায়, একটা হচ্ছে সান এক্সপোজ এরিয়া, আর একটা হচ্ছে প্রথমে বলি যে একটা হচ্ছে লিভস, হতে পারে বাক্কাল মিউকোসা, লিভস, সান এক্সপোজ এরিয়া। তারপর হচ্ছে নাকেল, তারপর হচ্ছে রিসেন্ট স্কার মার্ক। এগুলো হচ্ছে তোমার সাইট অফ পিগমেন্টেশন। তাহলে এসিটেইস ফিচার বলে ফেললাম। তাহলে কী বললাম, ফিচার্স অফ কর্টিসল ডিফিসিয়েন্সি, ফিচার্স অফ অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি, ফিচার্স অফ অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি অ্যান্ড ফিচার্স অফ এসিটেইস এক্সেস। তাহলে কি কর্টিসল ডিফিসিয়েন্সি ফিচার কী বলেছিলাম, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, জেনারেলাইজড উইকনেস, অ্যাবডোমিনাল পেন। তারপর বলেছিলাম কি হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া। ইন কেস অফ অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি কী বলেছিলাম, তিনটে কথা বলেছিলাম, একটা হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া এবং হাইপোটেনশন। ইন কেস অফ অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি কী বলেছিলাম, যে মেলে কিছুই প্রডিউস করতে পারবে না, কারণ অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি যে ফিচার হবে দ্যাট ইজ মাস্ট বাই টেস্টোস্টেরন ইন কেস অফ মেল। বাট ইন কেস অফ ফিমেল, হোয়াট আর দি ফাংশন অফ অ্যান্ড্রোজেন ইন অ্যান্ড্রোজেন, সেটা হচ্ছে ইট ইজ রেসপন্সিবল ফর secondary sexual characteristics in case of female, and it is also the sexual desire of female is maintained by adrenal androgen. যেহেতু অ্যাড্রিনাল ডিফিসিয়েন্সি হয়েছে, তাহলে দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে ডিক্রিজ বডি হেয়ার এবং ডিক্রিজ লিবিডো। আর লাস্টে বললাম কি, এটা হচ্ছে ফিচার্স অফ এসিটেইস এক্সেস। তাহলে কী হবে এখানে, পার্টিকুলারলি দ্যাট ইজ রেসপন্সিবল ফর পিগমেন্টেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দি বডি, ডিফারেন্ট পার্টস। পার্টিকুলারলি কি বললাম, যে একটা হচ্ছে লিভস হতে পারে, বাক্কাল মিউকোসা, তারপর হচ্ছে সান এক্সপোজড এরিয়া, তারপর হচ্ছে নাকেল,
তারপর হচ্ছে বললাম রিসেন্ট স্কার মার্কস, এগুলোতে পিগমেন্টেশন হতে পারে। এই এখন আসো যে আসলে এই পেশেন্ট আমার কাছে আসলো, আমরা ধারণা করলাম যে এরা পেশেন্ট মে হ্যাভ অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তাহলে আমি এই পেশেন্টটা কীভাবে পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করবো? তাহলে ইনভেস্টিগেশন ফর অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, আমি তোমাকে প্রথমে বলেছি যে প্রিন্সিপাল কি, যে যদি কোনো পেশেন্টের হরমোন বেশি থাকে তখন তাকে আমরা কী টেস্ট করবো? এটা সাপ্রেশন টেস্ট। কী টেস্ট? সাপ্রেশন টেস্ট। আর কোনো পেশেন্টের যদি হরমোন কম থাকে তখন তার কী করতে হবে? স্টিমুলেশন টেস্ট। কী টেস্ট করতে হবে? স্টিমুলেশন টেস্ট। এখন অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে কি? সেখানে হরমোন কম আছে। তো হরমোন যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? স্টিমুলেশন টেস্ট। স্টিমুলেশন টেস্ট। তাহলে আমরা কী করবো? কী টেস্টের নাম হচ্ছে স্টিমুলেশন টেস্ট। কী দিয়ে স্টিমুলেশন দেবো? আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন কম তৈরি হচ্ছে তা আমি তাকে দিয়ে স্টিমুলেশন দেবো, সেটা কী টেস্ট, কী দিয়ে স্টিমুলেশন দেবো? অবশ্যই অ্যাসিটেজ দিয়ে দেবো, কারণ অ্যাসিটেজে গোটা দিলেই না বসবো যে তার কর্টেক্স ঠিকমতো ফাংশনিং আছে কি নেই। তাহলে এই যে অ্যাসিটেজ দিয়ে আমরা তাকে স্টিমুলেশন দিব, এই টেস্টের নাম হচ্ছে আসলে শর্ট সাইনাকথিন টেস্ট বলি আমরা, বা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটেজ স্টিমুলেশন টেস্ট। শর্ট নেম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে শর্ট সিনাকথিন টেস্ট। শর্ট সিনাকথিন টেস্ট। এখন মনে করো যে এটা আসলে কী করতে হয়, আমি তোকে আমি বোঝাই বলি। তোমার নাম লিখবো যে অ্যাসিটেজ স্টিমুলেশন টেস্ট। সেটা কীরকম? ধরো আমি একটা পেশেন্টকে, এটা করতে হবে কখন? এটা করা যাবে এনি টাইম অফ দি ডে। অনেক সময় বলি না বিভিন্ন এন্ডোক্রাইন টেস্টে ফাস্টিংয়ের প্রয়োজন হয়, এটা প্রয়োজন হয়, সেটা প্রয়োজন হয়, কিন্তু এটা কোনোরকম না। ইট শুড বি ডান এনি টাইম অফ দি ডে, যে কোনো সময় করা যাবে। আমি ধরো একটা পেশেন্টকে তাহলে কী করলাম? প্রথমে একটা বেজার কর্টিসল করলাম, তার বেজার কর্টিসল যেটাই পাইলাম মনে করো। এরপর কী করলাম? আমার তাকে এসিটিএইচ দিলাম। এসিটিএইচ দিয়ে 250 মাইক্রোগ্রাম এসিটিএইচ তাকে আইভি ইঞ্জেকশন দিলাম, 250 মাইক্রোগ্রাম ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা তাকে কী দেখলাম? তার আমরা 1 ঘন্টা পরে আমরা সিরাম কর্টিসল করতে পাঠালাম। যদি দেখা যায় ইন্টারপ্রিটেশনটা কী হবে? যদি দেখা যায় সিরাম কর্টিসল তার মোর দ্যান 550 ন্যানোমোলার উপরে চলে গেছে, তাহলে বুঝতে হবে তার অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি নাই। আমি গুঁতা দেওয়ার পরে তার কর্টিসল বেড়ে গেছে কত? মোর দ্যান 550 আর কি, 550 ন্যানোমোলার পার লিটারের উপরে, তাহলে বুঝতে হবে তার অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি নাই। আর যদি যায় এর কম, তাহলে বুঝতে হবে তার ইনসাফিসিয়েন্সি আছে। তাহলে ইন্টারপ্রিটেশন কী হবে? আমি যে বেসলাইন একটা কর্টিসল করলাম, তারপরে 250 মাইক্রোগ্রাম এসিটিএইচ দিয়ে তাকে ইঞ্জেকশন পুশ করলাম, তার 1 ঘন্টা পরে আমরা কর্টিসল টেস্ট করতে পাঠালাম। যদি কর্টিসল লেভেল মোর দ্যান 550 ন্যানোমোলার পার লিটারের উপরে চলে যায়, তাহলে সে নর্মাল। অথবা বেসলাইন যে কর্টিসল করেছিলাম, সেই বেসলাইন কর্টিসল থেকে যদি এটা বেড়ে মানে 200 বেড়ে যায়, যেটা ছিল তার থেকে 200 ন্যানোমোলার পার লিটারের উপরে ওঠে, তাহলে 300 ছিল, এখন হয়ে গেছে 500, তাহলে এই 200 যদি বেশি বেড়ে যায় তাহলেও কিন্তু সে নর্মাল। তাহলে আমি বললাম যে অ্যাসিটেজ স্টিমুলেশন টেস্ট যদি আমি কখনো সময় তোমাকে বলা হয়, বলতে পারছি স্যার ইট শুড বি পারফর্ম এনি টাইম অফ দি ডে। এটা কেন করি? ফর দ্য ডায়াগনোসিস অফ অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তারপর কী বলতে হবে? প্রসিডিউর যদি বলি, যে কোনো সময় করবো, বেসলাইন একটা কর্টিসল করবো, আমরা একটা 250 মাইক্রোগ্রাম এসিটেজ ইঞ্জেকশন দিব, দিয়ে 1 ঘন্টা পরে কর্টিসল করতে পাঠাবো। যদি এটা বেসলাইন থেকে 200 ন্যানোমোলার পার লিটারের উপরে উঠে যায় তাহলে সে নর্মাল। যদি মোর দ্যান 550 ন্যানোমোলার পার লিটারের উপরে উঠে যায় তাহলে সে নর্মাল। এর কম থাকলেই বুঝতে হবে আমি কনফার্ম করলাম তার অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আছে। এখন একজন মানুষের যদি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি থেকে থাকে তাহলে আমার জানতে হবে কী? আমি তোকে বলেছিলাম কি যে 2 ধরনের, একটা সেকেন্ডারি নাকি প্রাইমারি। এখন যদি সেকেন্ডারি মানে কি? তার পিউটারি থেকে কোনো অ্যাসিটেজ তৈরি হচ্ছে না, এই কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কোনো কর্টিসল প্রোডাকশন হচ্ছে না। যদি তাই হয় তাহলে আমি যদি একটা এসিটিএইচ টেস্ট করি এর পরবর্তী স্টেপে, এসিটিএইচ টেস্ট, ইন কেস অফ সেকেন্ডারি এসিটিএইচ উইল বি লো, বাট ইন কেস অফ প্রাইমারি এসিটিএইচ উইল বি হাই। তাহলে আমি যদি দেখি যে আমি প্রথমে এসিটেজ স্টিমুলেশন টেস্ট বা শর্ট সিনাকথিন টেস্ট করে ডায়াগনোসিস কনফার্ম করলাম দ্যাট দি সাবজেক্টস হ্যাভিং অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। এখন আমি কী করবো?
আমি খুঁজবো যেটা প্রাইমারি না সেকেন্ডারি। দেন আই উইল ডু ACTH. if 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 ACTH is low, then it is secondary adrenal insufficiency. If ACTH is high, it is primary adrenal insufficiency. মনে করো ACTH is high, তাহলে আমি কী করবো, আমি কনফার্ম করে ফেললাম দ্যাট দি সাবজেক্ট হ্যাভিং প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, প্রাইমারি। এখন কারণ কী, কারণ খুঁজতে হবে। আমার তো কনফার্ম হয়ে গেল যে পেশেন্ট হ্যাভিং, প্রথমে করলাম যে পেশেন্টের অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আছে বাই ACTH স্টিমুলেশন টেস্ট, দেন করলাম ACTH, এটাতে কনফার্ম করলাম যে প্রাইমারি না সেকেন্ডারি, এবার আমি কনফার্ম করলাম প্রাইমারি। দেন আই উইল সার্চ ফর এটিওলজি, তার অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি কেন হলো। তাই আমি একটা বলেছিলাম যে মোস্ট কমন একটা বলেছিলাম যে অটো ইমিউন। তা আমি তোমাদের সবসময় পড়ানোর সময় বলেছি যে অটো ইমিউন মানে হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির একটা খেলা। তাহলে অ্যান্টিবডি তারা সেখানে আসে, তাহলে কী অ্যান্টিবডি আসে তোমরা কিছু মনে রাখতে পারো, তাহলে বলবা যে স্যার করবো অ্যান্টি অ্যাডিনাল অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টি অ্যাডিনাল অ্যান্টিবডি, যদিও স্পেসিফিক বললে হয় অ্যান্টিবডি টু 21 হাইড্রোক্সিলেজ এনজাইম। তো তোমার ওদের মনে না থাকে তোমরা বলবা কি অ্যান্টি অ্যাডিনাল অ্যান্টিবডি, পরীক্ষার সাথে লিখবে অ্যান্টি অ্যাডিনাল অ্যান্টিবডি। তাহলে হয়ে গেল আমার অটো ইমিউন। এরপরের টেস্ট কী ছিল বলো, আমি বলছিলাম ইনফেকশন ব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, টিবির টেস্ট তোমরা জানো যে কমপ্লিট ব্যাকগ্রাউন্ড উইথ ESRটা লিখবা, একটা স্পুটাম লিখলা, একটা এমপি টেস্ট লিখলা। এরপরে ছিল কি ভাইরাল, ভাইরাল যদি আমরা তেমন টেস্ট করি না। এরপরে হচ্ছে হিস্টোপ্লাজমা, তাহলে লিখা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বলছিলাম হিস্টোপ্লাজমা, লিখবে অ্যান্টি হিস্টোপ্লাজমা অ্যান্টিবডি। এরপরে ছিল ধরো ম্যালিগন্যান্সি, তাহলে যে ম্যালিগন্যান্সি সাসপেক্ট করবো তার টেস্ট করতে হবে। তুমি মনে করো হেমোক্রোম্যাটোসিস, তাহলে স্যাম্পেটিং করতে হবে। তুমি যদি মনে করো উইলসন করতে, তাহলে 24 ইউনিট কভার করতে হবে। দেখ আমি ওটা বলতে চাচ্ছি না, তাহলে আমি তোমার প্ল্যানটা শুধু বলতে চাচ্ছি যে আমি যে প্রশ্ন আসে হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ অ্যাডিশনাল ডিজিজ বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, কীভাবে করবা, তখন তুমি লিখবা যে অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু এস্টাবলিশ দি পেশেন্ট হ্যাভিং অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কি বাই ACTH স্টিমুলেশন টেস্ট। 2 নম্বরে লিখবা দেন আই উইল ডু ACTH টু কনফার্ম আইদার ইট ইজ প্রাইমারি অর সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। থার্ড ওয়ান, তারপর তুমি খুঁজবা আই হ্যাভ টু সার্চ ফর এটিওলজি, সার্চ ফর এটিওলজি। if primary, then I will do anti-adrenal antibody, CBC with ESR, empty test, sputum, anti-histoplasma antibody, and test depending on the other etiology. এভাবে লিখে দেবা। এগুলো হচ্ছে তোমার ইনভেস্টিগেশনস। এখন তুমি কর্ম করে ফেললে তাহলে এবং তোমার ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট কীভাবে দিবে, করো কর্টিসল ডিফিসিয়েন্সি, অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি আছে বা অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি, এখন ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট কীভাবে দেবে মনে রাখতে হবে ওয়ানলি যদি বলি যে প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যদি হয় প্রাইমারি তাহলে কী হবে, ওখানে কর্টিসল ডিফিসিয়েন্সি। তোমাদেরকে এটা কীভাবে বলি, মনে করো যে আমরা যখন স্টেরয়েড মানে কমনলি ইউজ করি, ওয়ার্ড ইউজ করা হয় বা আমরা সচরাচর ব্যবহার করি, এর মধ্যে একটা হচ্ছে হাইড্রোকর্টিসন, একটা হচ্ছে প্রেডনিসোলোন, আর হচ্ছে ডেক্সামেথাসন। এখন নতুন আসছে মিথাইল প্রেডনিসোলোন, আর একটা মনে করো মিথাইল প্রেডনিসোলোন। তাহলে মনে রাখতে হবে যে কোনটার কেমন প্রপার্টি আছে। মনে করতে হবে যে ডেক্সামেথাসন মনে করো প্রপার্টি মানে কি, যে গ্লুকোকর্টিকয়েড ও মিনারেলকর্টিকয়েড প্রপার্টি মানে কি, কোন কোন স্টেরয়েডের গ্লুকোকর্টিকয়েডের মতো কাজ করে, কোন কোন স্টেরয়েড মিনারেলকর্টিকয়েডের মতো কাজ করে, বুঝতে গেছে। মনে রাখতে হবে গ্লুকোকর্টিকয়েড মানে ডেক্সামেথাসন হ্যাভিং 0 mineralocorticoid property, only dexamethasone having glucocorticoid property. Prednisolone, its majority having glucocorticoid property, minor mineralocorticoid activity. Hydrocortisone having both glucocorticoid and mineralocorticoid activity. এখন দেখো একটা কমন সেন্স আমরা অ্যাপ্লাই করি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমার ফেইলর, আমি জানি না তার মিনারেলকর্টিকয়েড ডিফিসিয়েন্সি আছে কি নেই, তার গ্লুকোকর্টিকয়েড আছে, তার মিনারেলকর্টিকয়েড থাকতে পারে। তাহলে আমাদের দুটো কভারেজ দিতে হয়, আমি কোন স্টেরয়েডটা চুজ করব, ডেক্সামেথাসন যার কোনো মিনারেলকর্টিকয়েড প্রপার্টি নাই, প্রেডনিসোলোন যার কিছু মিনারেলকর্টিকয়েড প্রপার্টি আছে, না হাইড্রোকর্টিসন
যার বোধ গ্লুকোটিকয়েড মিনারেল প্রপার্টি আছে। এটা কমন আমরা যদি বুদ্ধি করে বলি, তা আমি কিন্তু ট্রিটমেন্ট বলতেছি, তাহলে অবশ্যই আমরা বলবো যে হাইড্রোকর্টিসন ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস। Treatment of choice is hydrocortisone because hydrocortisone having both glucocorticoid and mineralocorticoid property. এখন বলি যে মনে রাখতে হবে হাইড্রোকর্টিসনের ডোজ একটা মানে ইনসাফিসিয়েন্সি দিতে হবে। ডোজটা হবে একটা ওয়াইড রেঞ্জ 15 থেকে 25 মিলিগ্রাম ডেলি। কী বলেছি? 15 থেকে 25 মিলিগ্রাম ডেলি। এখন মনে করো যে তুমি যদি দেখো যে একটা পেশেন্ট হাইড্রোকর্টিসন দিচ্ছি, কিন্তু এরপরেও পেশেন্টের ইলেকট্রোলাইট কারেকশন হচ্ছে না, বা পেশেন্টের প্রেশারের উন্নতি হচ্ছে না, হাইপারটেনশন ডেভেলপ করতেছে, বা ইলেকট্রোলাইট সোডিয়াম কারেকশন করা যাচ্ছে না, তখন মনে করতে হবে দিস সাবজেক্টস অলসো হ্যাভিং মিনারেল ডিফিসিয়েন্সি দ্যাট ইজ নট কারেক্টেড বাই অনলি হাইড্রোকর্টিসন থেরাপি। ঠিক আছে? তার মানে আফটার গিভিং হাইড্রোকর্টিসন but the subject having also having hypotension and hyponatremia, you have to think that this subject also having mineralocorticoid deficiency. তাহলে সেটা আমরা কী দেবো? ফর mineralocorticoid deficiency we will do fludrocortisone. লাস্ট ওয়ান ইজ এ বলতেছি, সেটা হচ্ছে যে যদি এমন হয় অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি ইন কেস অফ ফিমেল, কী বলেছিলাম? ইন কেস অফ ফিমেল যদি এরকম হয়, তাহলে আমরা কী দেবো? বাইরে থেকে অ্যান্ড্রোজেন দিতে হবে। বাইরে থেকে সেই অ্যান্ড্রোজেনের নাম কি? DHEAS বা DHEA, মানে কি? ডাইহাইড্রক্সি এপিঅ্যান্ড্রোস্টোন বা ডাইহাইড্রক্সি এপিঅ্যান্ড্রোস্টোন সালফেট। আমি মনে হয় এটা কঠিন হয়ে গেল। তাহলে আমি যদি একটু সামারাইজ করি যে হাউ ইউ ট্রিট এ পেশেন্ট উইথ অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তাহলে আমি বলবো যে স্টেরয়েড রিপ্লেসমেন্ট, ইউজুয়ালি হাইড্রোকর্টিসন, রেঞ্জ হচ্ছে 15 থেকে 20 মিলিগ্রাম। তো এভাবে লিখতে হবে। ইফ আফটার রিপ্লেসমেন্ট অফ হাইড্রোকর্টিসন বাট পেশেন্ট কন্টিনিউ টু ডেভেলপ হাইপোটেনশন অ্যান্ড হাইপোনাট্রিমিয়া, দেন উইল রিপ্লেস উইথ মিনারেলোকর্টিকয়েড। কি? সেই মিনারেলোকর্টিকয়েডের নাম হচ্ছে ফ্লুড্রোকর্টিসন। If the female subjects having decreased libido, decreased sense of well-being, decreased body hair, if we think about androgen replacement, then we will give DHEA, dihydroxy epiandrosterone, or DHEAS, dihydroxy epiandrosterone sulfate. তাহলে আমরা ট্রিটমেন্ট বলে ফেললাম। এখন আমি সবসময় বলি আর ট্রিটমেন্ট কী বলতে হবে? ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। মনে করো ওই সাবজেক্টের টিবি আছে, তার টিবি ট্রিটমেন্ট করতে হবে। তার ম্যালিগন্যান্সি আছে, ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট করতে হবে। তার ফাঙ্গাল ইনফেকশন, তার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ থেরাপি দিতে হবে। তাহলে লাস্টটাকে লিখতে হবে যে ওই যে কারণগুলো আমরা খুঁজলাম, ওই কারণগুলো চিকিৎসা করতে হবে, সেটা ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। এখন মনে করো যে ফলো আপ কীভাবে করবে? এভাবে ট্রিটমেন্ট দিলাম, ফলো আপ কীভাবে করবে? ফলো আপ মনে রাখতে হবে যে অনেকের একটা, তোমাদের আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলতেছি, জনগণের ধারণা আছে আমি স্টেরয়েড দিচ্ছি বাইরে থেকে, তাহলে স্টেরয়েড দিয়ে ফলো আপ করবো, স্টেরয়েড কম না বেশি বা স্টেরয়েড নর্মাল। মনে রাখতে হবে কোনো পেশেন্ট বাইরে থেকে স্টেরয়েড রিপ্লেসমেন্ট পাই ডিউ টু ডিফিসিয়েন্সি অথবা ডিউ টু অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, নেভার ফলো আপ বাই ডুইং কর্টিসল। কারণ কি? মোস্ট অফ দি কর্টিসল আমাদের টেস্ট করি, বাইরে থেকে যেগুলো কর্টিসল দিচ্ছি আমি, যে হাইড্রোকর্টিসন দিচ্ছি বা যে ডেক্সামেথাসোন দিচ্ছি, এগুলো কিন্তু আমি যে টেস্ট করব, এই টেস্টে ধরা খাবে না, এই টেস্টে ধরতে পারবে না। তাহলে বডিতে আমার প্রোডাকশন হচ্ছে না, আর আমি যেগুলো দিচ্ছি এগুলো আমার রক্তে থাকলেও আমার ওই টেস্ট এটা ধরতে পারবে না। তাহলে কী হবে? যে ধরতে না পারে, তাহলে বডিতে লোই দেখাবে। তাহলে আমি কেমন করে কর্টিসল দিয়ে ফলো আপ করবো? তাহলে ফলো আপ কীভাবে হবে? মনে করো একটা পেশেন্ট কর্টিসল বা মিনারেলকর্টিকয়েড ওভারডোজ হয়ে গেলে তাহলে কী হবে? সে কুশিং ডেভেলপ করবে। তার কী হবে? মোটা হয়ে যাবে, তাহলে ওয়েট। তার ব্লাড প্রেশার ডেভেলপ করবে, কুশিং কারণে ব্লাড প্রেশার ডেভেলপ করবে, তাই না? আবার কী হবে? ব্লাড প্রেশার বা ইনসাফিসিয়েন্ট কারণে হাইপারটেনশন ডেভেলপ করবে, তাহলে ব্লাড প্রেশার।
আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটস। তাহলে ফলো আপ হবে তিনটা জিনিস দিয়ে, সারা জীবন মনে রাখতে হবে যে অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যদি হয় তার ফলো আপ তিনটা জিনিস দিতে হবে, বাই বডি ওয়েট, ব্লাড প্রেশার অ্যান্ড ইলেকট্রোলাইটস। বাই বডি ওয়েট, ব্লাড প্রেশার অ্যান্ড ইলেকট্রোলাইটস, এই তিনটা জিনিস দিয়ে ফলো আপ করতে হবে। তাহলে আমি যদি লাস্টে এসে একটা সামারাইজ করি, এখানে তিনটা জিনিস মনে রাখতে হবে, তিনটা জিনিস। একটা হচ্ছে হোয়াট আর দি কজেস অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, এক। দুটোর মধ্যে হতে হবে ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, ট্রিটমেন্ট অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাডিশনস। আর লাস্টে ম্যানেজমেন্ট অফ একটা জিনিস ভুলে গেছি। একটা পেশেন্ট মনে করো যে অ্যাকুট ইমার্জেন্সি নিয়ে যদি আমার কাছে আসে, অ্যাকুট ইমার্জেন্সি ডিউ টু অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, হাইপোটেনশন, শক, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, তার মানে ওই কন্ডিশন নাম হচ্ছে অ্যাডিশনিয়ান ক্রাইসিস। নাম কি? অ্যাডিশনিয়ান ক্রাইসিস। এখন সেই ম্যানেজমেন্ট কীভাবে করবে? আমি তো বললাম একটা স্টেবল পেশেন্টের ম্যানেজমেন্ট। ইন কেস অফ অ্যাডিশনিয়ান ক্রাইসিস তাকে মনে রাখতে হবে কি? 4S। 4S কী বলেছি? ট্রিটমেন্ট অফ অ্যাডিশনিয়ান ক্রাইসিস, 4S। 4S, one is saline, normal saline, কী বলেছি? one is saline, normal saline. Second one is sugar. Patient may develop hypoglycemia, so you have to give sugar, মানে ডেক্সট্রোস্যালাইন। 3 নম্বর হচ্ছে স্টেরয়েড। বলেছি যে তার স্টেরয়েড কম আছে, তাহলে দিতে হবে কি? ইঞ্জেকশন হাইড্রোকর্টিসন, ইঞ্জেকশন হাইড্রোকর্টিসন। তারপর হচ্ছে সোডিবাইকার্ব ইফ নিডেড, সোডিবাইকার্ব ইফ নিডেড। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক লাস্টে। তাহলে আমি যদি বলি হোয়াট আর দি ট্রিটমেন্ট অফ অ্যাডিশনিয়ান ক্রাইসিস, তাহলে বলেছিলাম 4S কি? এটা হচ্ছে স্যালাইন অবলিক সল্ট, মানে সোডিয়াম ক্লোরাইড। আমি নর্মাল স্যালাইন দিতে সোডিয়াম চলে যাচ্ছে, স্যালাইন অবলিক সল্ট। 2 নম্বর হচ্ছে সুগার, 3 নম্বর হচ্ছে স্টেরয়েড, 4 নম্বর হচ্ছে কি? সোডিবাইকার্ব এবং লাস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে আমি যদি অ্যাজ ওয়েল একটা সামারাইজ করি যে হোয়াট আর দি কজেস অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, মনে রাখতে হবে এটা। ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট অফ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, এই তিনটা জিনিস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা ম্যানেজমেন্ট অফ অ্যাডিশনিয়ান ক্রাইসিস। তাহলে সেটা যদি বলি কজেস, এটা সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, সেখানে বলতে হবে প্রথমেই উইথড্রল অফ সাপ্রেসিভ গ্লুকোকর্টিকয়েড থেরাপি বা এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড থেরাপি। এর মধ্যে পিটুইটারি ডিজিজ কজিং ডিক্রিজ সিক্রেশন অফ ACTH। তারপর আসো প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, প্রথমে বলেছিলাম যে অটো ইমিউন। 2 নম্বর বলেছিলাম যে ইনফেকশনস, ব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, ভাইরাল মধ্যে সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেমোলা ভাইরাস এবং সেই HIV, ফাঙ্গালের মধ্যে সিস্টোপ্লাজমোসিস। তারপর বলেছিলাম ম্যালিগন্যান্সির মধ্যে বলেছিলাম যে অ্যাডেনো কার্সিনোমা, মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি এবং লিম্ফোমা। তারপর বলেছিলাম যে হেমোরেজ, পার্টিকুলার ইনড্যাডিনাল হেমোরেজ। তারপর বলেছিলাম যে ইনফিল্ট্রেটিভ ডিজঅর্ডার, পার্টিকুলারলি সার্কোডোসিস, হেমোক্রোম্যাটোসিস এবং উইলসন্স ডিজিজ। আর লাস্টে এটা বলেছিলাম যে সাম ড্রাগস দ্যাট কজিং ডিক্রিজ বায়োসিনিক এনজাইম ডিফেক্ট করতে পারে, সেটা কি? তার মধ্যে মেনলি বলেছিলাম কিটোকোনাজল। আরও আছে, সেটা তোমার লিখতে দরকার নেই। আমি মনে করি যে ইন্টারমিডিয়েট মিটাইরেপন, অ্যামাইনোগ্লুটাথাইমিডিন এগুলো হতে পারে, লেখার প্রয়োজন নেই। এখন আমি বলেছিলাম যে এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট কী নিয়ে আসবে? ক্লিনিক্যাল ফিচার্স আমি বলেছিলাম ফিচার্স অফ গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি, সেখানে আসবে যে অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া। ফিচার্স অফ মিনারেল ডিফিসিয়েন্সি, সেখানে বলেছিলাম হাইপোটেনশন, শক, হাইপোনেট্রিমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া। ফিচার্স অফ অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি, ইট অ্যাফেক্টস মেনলি ইন ফিমেল, ডিক্রিজ বডি হেয়ার এবং ডিক্রিজ লিবিডো। অ্যান্ড ফিচার্স অফ ACTH excess, it is causing pigmentation, particularly in different parts of the body, buccal mucosa, sun exposure area, knuckle, and recent scar, এগুলো তো হতে পারে। আমি তারপর বলছিলাম যে হাউ টু ইনভেস্টিগেট। অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম দি পেশেন্ট হ্যাভিং অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি বাই ডুইং ACTH স্টিমুলেশন টেস্ট অথবা শর্ট সিনাক্টিন টেস্ট। 2 নম্বর হচ্ছে
then I will do ACTH to detect either primary or secondary adrenocortical insufficiency. If primary, ACTH is high, if secondary, ACTH is low. দেন আমি বলেছিলাম আই হ্যাভ টু সার্চ ফর এটিওলজি, যে কারণগুলো আমরা বলেছিলাম ওই কারণ ধরে আমরা এটিওলজি খুঁজবো। প্রথমে বলেছিলাম অটোইমিউন, অটোইমিউনের জন্য আমরা দেবো যে অ্যান্টি অ্যাডেনাল অ্যান্টিবডি। ইফ দি পেশেন্ট হ্যাভিং টিউবারকুলোসিস তাহলে সিবিসি, পিএসআর, এমটি টেস্ট অ্যান্ড স্পুটাম। তারপর আমরা বলেছিলাম যে হিস্টোপ্লাজমোসিস, তাহলে হিস্টোপ্লাজমা অ্যান্টিবডি। অ্যান্ড দেন আই হ্যাভ টু সার্চ ফর ডিফারেন্স অফ ম্যালিগন্যান্সি। টেস্টগুলো অনেকগুলোই বলা যায়, লিম্ফোমাজনি টেস্ট বলতে হবে, বিভিন্ন রোগ ধরবো এবং সমস্যার টেস্ট বলতে থাকবো। এটা হচ্ছে দেন সার্চ ফর এটিওলজি। তারপর আমরা বললাম যে ট্রিটমেন্টের মধ্যে কী বলেছিলাম, যদি স্টেবল পেশেন্ট হয়, যদি ক্রাইসিস না নিয়ে আসে, তাহলে চয়েস অফ স্টেরয়েড সব ক্ষেত্রে হাইড্রোকর্টিসন। ডোজ কি ওরাল ফর্মে 15 থেকে 25 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন দিতে হবে, এর যার যেরকম লাগে। তারপরে যদি হাইড্রোকর্টিসন দেওয়ার পরেও পেশেন্টের হাইপোটেনশন এবং পেশেন্টের হাইপোনাট্রিমিয়া পারসিস্ট করে বুঝবে তার মিনারেলকর্টিকেট দিতে হবে। তাহলে মিনারেলকর্টিকেট ডিফিসিয়েন্সি হলে কী দেবো, সেটা হচ্ছে ফ্লুড্রোকর্টিসন। কারণ যদি অ্যান্ড্রোজেন লাগে তাহলে কী দেবো, এটা হচ্ছে DHCA, ডাইহাইড্রোক্সি এপিঅ্যান্ডোস্টোন, অথবা DHCAS, ডাইহাইড্রোক্সি এপিঅ্যান্ডোস্টোন সালফেট। তারপর বলেছিলাম লাস্টে যে ম্যানেজমেন্ট অফ অ্যাডিশন অ্যান্ড ক্রাইসিস, সেখানে বলেছিলাম 4S। 4S-এর মধ্যে কী আছে, শর্ট অবলিক স্যালাইন মানে ইনফিউশন নর্মাল স্যালাইন। তারপর বলেছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া তার মানে কি ইনফিউশন ডেক্সট্রোজিন অ্যাকোয়া সলিউশন। তারপর বলেছিলাম যে স্টেরয়েড পার্টিকুলারলি ইনজেকশন হাইড্রোকর্টিসন। তারপর বলেছিলাম সোডি বাইকার্ব এবং লাস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। আমি বলেছিলাম যে ফলো আপ, নেভার ফলো আপ অফ পেশেন্ট উইথ অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি বাই ডুইং কর্টিসল। ফলো আপ বাই কী কী জিনিস দিকে, একটা হচ্ছে ব্লাড প্রেশার, ওয়েট এবং ইলেকট্রোলাইটস। কী হবে, ব্লাড প্রেশার, ওয়েট অ্যান্ড ইলেকট্রোলাইটস। ওকে, আজকে দাঁড়িয়ে এ পর্যন্ত। তোমাদের কোশ্চেন থাকলে বলো দেখি। Any question? কোনো কোয়েশ্চেন আছে কি? Any question regarding Addison's disease? Any question? Any question? Any question regarding Addison's disease? কোশ্চেন না থাকলে তাহলে আজকে এ পর্যন্তই। If you have no questions, তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।